আমার স্বামী প্রতিদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে বাড়ি ফিরত। তারপর কোনো রকমে রাতের খাবারটা খেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে যেত। একদিন আমি আমার স্বামীর বিছানায় নিজে না গিয়ে আমার মাকে শুইয়ে দিয়ে পাশের ঘরে শুয়ে পড়লাম। আমি এই কাজটা করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। সেই দিন যা ঘটল তা আমি কল্পনাও করতে পারিনি। আমার নাম বিনিতা। আমার বাবা একজন সৈনিক ছিলেন, কিন্তু আমার জন্মের পর থেকে আমার বাবাকে আমি দেখিনি। মা বলেছিল বাবা যুদ্ধে গিয়ে আর ফেরেনি। তখন আমি আমার মায়ের গর্ভে। এখান থেকে আমাদের জীবন সংগ্রামটা শুরু হয়েছিল। বাবার মৃত্যুর পর মা একটা কেরানির কাজে ঢুকে পড়েছিল সরকারি দপ্তরে। আমাকে দেখাশোনা করার জন্য ২৪ ঘন্টা একজন মাসি থাকত। সে সমস্ত দায়িত্ব নিয়ে করত। মা তাকে খুব বিশ্বাস করত, কারণ সে ছিল আমার মায়ের ছোটবেলার বন্ধু। মা আমাকে খুব বেশি সময় দিতে পারত না। মাসি আমাকে স্নান করানো, টিফিন তৈরি করা, স্কুলে নিয়ে যাওয়া সব করে দিত। এমনকি ছুটির পর আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসত। বেশ ভালোই চলছিল আমাদের দিন। আমার মায়ের বিয়ে হয়েছিল মাত্র ১৮ বছর বয়সে, আর সেই বছরে আমি জন্মেছি। এখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছি। আশ্চর্যের বিষয় হলো আমি আর আমার মা পাশাপাশি দাঁড়ালেই কেউ বলবে না মা ও মেয়ে, বলবে দুই বোন। মাঝে মাঝে যখন মা ও মেয়ে বাজারে বা কোথাও একসঙ্গে যাই, তখন রাস্তার লোকেরা হা করে তাকিয়ে থাকি। রাস্তার ছেলেদের অনেক কথাও শুনতে হয়, কিন্তু ওসব আমাদের সহ্য হয়ে গিয়েছিল। মা খুব সুন্দরী ছিল। এই বয়সেও ছেলেদের হাড় কাঁপিয়ে দিতে পারত। একদিন আমার সম্বন্ধ দেখতে লোকজনের বাড়িতে। আমার হবু স্বামী আমাকে দেখে পছন্দ করে ফেলল। তারপর আমি এলাম। আমার মা বলল, এই বিনিতা। তারপর রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিল আমার হবু স্বামী। যাই হোক, তার সঙ্গে আমার বিয়েটা হয়নি, কারণ তারা অগাধপণ চেয়েছিল, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এমনি করে মাঝে মাঝে সম্বন্ধ আসত। আমার মা বলতো একটা মাত্র মেয়ে, আমরা একটু দেখে শুনে ভালো বাড়িতে বিয়ে দিব। কলেজ লাইফে শেষ হয়ে গেলেও আমার মায়ের পছন্দমতো জামাই পাওয়া গেল না। আমি মায়ের মুখাপেক্ষী হয়ে থাকতাম, যা দেখে দেবে আমি মাথা পেতে নেব। কলেজেও বহু বিয়ের প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু তাদের জানিয়েছিলাম আমার মা যদি রাজি হয় তাহলে হবে। কিন্তু কলেজেও কোনো ছেলের পছন্দ হয়নি মায়ের। একদিন আমার মাসির আত্মীয়ের এক ছেলে আমাকে দেখতে এলো। ব্যবসা করে ছেলেটি বেশ বড়লোক, দেখতে মন্দ নয়। আমাদের বাড়িতে আসার পর আমাকে দেখে পছন্দ হলো। আমার মায়েরও খুব পছন্দ হলো। তাই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। কলকাতার নামী ব্যবসায়ী, অগাধ সম্পত্তি। তারা খুব বেশি দেনা পাওনার কথা আমাদের বলেনি। মেয়েটা তাদের দরকার অর্থ নয়। বেশ ভালোভাবেই আমার বিয়েটা হয়ে গেল। মা খুব খুশি ছিল, কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে বড় একা হয়ে গেল। মাসি আর মা একসঙ্গে থাকত, কারণ মাসির আর অন্য কোনো যাওয়ার পথ ছিল না। মায়ের চাকরি ছিল কলকাতায়, আর আমারও শ্বশুরবাড়ি হল কলকাতায়। তাই মা প্রায়ই আমাদের বাড়িতে আসত, আমাকে দেখে যেত। সবকিছু ঠিক চলছিল, কিন্তু সমস্যা হলো যখন আমি মা হতে পারলাম না। আমি সন্তান নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কয়েক মাস চেষ্টা করেও কোনো সন্তান ছিল না। এরপর আরও কিছুদিন চেষ্টা করলাম, কিন্তু তাতেও কোনো ফল হলো না। এবার আমার জীবনে দুঃখের অধ্যায় শুরু হলো। আমার কষ্টের চেয়ে মায়ের কষ্ট দ্বিগুণ হলো। তাই যেখানে থেকে যা পরামর্শ পেত আমাকে সেইখানে নিয়ে যেত, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। মাসি বলল, আমাদের পাড়ায় একটা জাগ্রত মন্দির আছে, ওখানে মানত করলে সন্তান হবেই। আমরা মন্দিরে গেলাম। দেখলাম প্রচুর মানুষের ভিড়, সবারই এই একই দশা আমার মতো, শুধু সন্তান না হওয়ার হতাশা। একজন কাকিমা বলল, এই প্রথম এলে মন্দিরে? আমি বললাম, হ্যাঁ। মন থেকে মানত করো, ভগবান ঠিক মুখ তুলে চাইবে। আমার মেয়ে এখানে মানত করার পর সন্তান এসেছে, তাই আবার এলাম পুজো দিতে। এবার একটু আশার আলো দেখতে পেলাম। ভক্তিভরে পুজো দিয়ে মানত করলাম। এরপর বাড়ি ফিরলাম। তারপর শুরু হলো সন্তান নেওয়ার প্রক্রিয়া আবারও, কিন্তু ভগবান মুখ তুলে চাইল না। মা আবার কোথা থেকে খোঁজ পেয়েছি কোনো এক সাধু বাবার কাছে গেলে নাকি সন্তান লাভ করা যাবে। আবারও চললাম সবাই মিলে। গিয়ে দেখলাম এখানেও প্রচুর মানুষের ভিড়, সবাই একটা সন্তান পাওয়ার জন্য হাহুতাশ করে সাধু বাবার জন্য অপেক্ষা করে আছে। সাধু বাবা এসে ঘরে প্রবেশ করল।
বলল, পরপর এক এক করে ডাকলেই তবে আসবে। লাইনে আমার আগে ৩ জন মহিলা ছিল। পাশের এক মহিলা বলল, এই সাধু বাবার দিব্যশক্তি আছে। আমাদের পাড়ায় একজনের বাচ্চা হচ্ছিল না, এখানে আসার পর তার বাচ্চা হয়েছে। আমি বললাম, তাই? আমার উৎসাহ আরও বেড়ে গেল। জিজ্ঞাসা করলাম, সাধু বাবার কি করে মানে ওষুধ দেয়? সে বলল, না, একটা মাদুলি দেয়। আমি ভাবলাম একটা মাদুলিতে বাচ্চা হয়ে যায় কি জানি। আবার ভাবলাম, যাই হোক, যেভাবেই হোক, আমার বাচ্চাটা দরকার, না হলে মন থেকে শান্তি হারিয়ে যাচ্ছে। সাধু বাবার কাছেই প্রথম জন প্রবেশ করল। সঙ্গে সঙ্গে সাধু বাবার ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। রোগী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ১০-১৫ মিনিটের মধ্যে মহিলা বেরিয়ে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কি বলল সাধু বাবা? উত্তরে সে বলল, সময় দিল, বলল আগামী মাসের ১০ তারিখে আসতে হবে। এই কথা শুনে আমার পাশে একজন মহিলা বলল, আমিও তো এর আগে এসেছিলাম। সাধু বাবা আমাকে আজকের তারিখে আসতে বলেছে। আমি বিষয়টা বুঝতে পারছিলাম না। আমার ভয় লাগছিল, কিন্তু সন্তান একটা চাই, যেভাবেই হোক। এরপর আমার আগের মহিলার ডাক পড়ল। সে যেতেই আবারও দরজা বন্ধ করে দিল সাধু বাবা। আমরা অপেক্ষা করছিলাম। দেখলাম ১ ঘন্টা হয়ে গেল, কিন্তু তবুও সে বেরোচ্ছে না। এরপর হঠাৎ দরজা খুল। দেখলাম মহিলাটি ঘেমে নিয়ে একাকার। আমি জিজ্ঞাসা করলাম, সাধু বাবা কি বলল? কিন্তু মহিলাটি কোনো উত্তর না দিয়ে চলে গেল। এবার আমার ডাক পড়ল। আমি ভয়ে ঢুকলাম, দেখলাম সাধু বাবার চেয়ারে বসে আছে। পাশে একটা খাট রয়েছে, বিছানা এলোমেলো। আমাকে বলল, কি অসুবিধা বল। আমার চেতনা ভঙ্গ হল। বললাম, বাবা, কিছুতেই আমার সন্তান আসছে না, খুব কষ্টে আছি। সাধু বাবা বলল, কোনো চিন্তা নেই, ১ মাসের মধ্যে হয়ে যাবে। এরপর যেমন নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি ভয় পেয়ে গেলাম। আমার গায়ে হাত দিয়ে বলল, চেষ্টা করছিস? আমি বললাম, হ্যাঁ সাধু বাবা। এবার জিজ্ঞাসা করল, তুমি পিরিয়ড কবে হয়েছে? আমি বললাম, সামনের মাসের ৪ তারিখ হবে। তখন সাধু বাবা বলল, ৪ তারিখে আমার কাছে চলে আসিস। আমি স্পেশাল ভাবে দেখি রাত ৮টার পর চলে আসিস। আমি বললাম, আচ্ছা। কেবল মনে হচ্ছিল আমি এখান থেকে বের হতে পারলেই বাঁচি। আমি বললাম, সাধু বাবা, এবার আমি আসি? বলল, হ্যাঁ, কিন্তু ঠিক সময়ে চলে আসিস। আমি বললাম, আচ্ছা। শরীরে প্রচণ্ড ঘাম দিচ্ছিল, বেরিয়ে এলাম। আমার মা জিজ্ঞাসা করল, কি রে, সাধু বাবা কি বলল? আমি বললাম, বাড়ি গিয়ে সব বলবো। এই বলে বাড়ির দিকে রওনা দিলাম। সাধু বাবার বাচ্চা হওয়ার চিকিৎসার যে রহস্যটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, তাই সঠিক সময়ে আমি আর সাধু বাবার কাছে যাইনি। মায়ের কাছে সবটা খুলে বললাম। মাও যেতে দিল না। এদিকে যত দিন যাচ্ছিল ততই আমার চিন্তার ভাঁজ বাড়ছিল। সেই সঙ্গে মানসিক দিক দিয়ে আমি ভেঙে পড়েছিলাম। আমার স্বামী আমায় খুব ভালোবাসত। আমার অবস্থা দেখেই বলল, চলো, ভালো ডাক্তারের কাছে যাই হোক, কারণটা খুঁজে বের করতে হবে। শহরের এক নামকরা ডাক্তারের কাছে গেলাম। তিনি আমার আগের সমস্ত টেস্ট রিপোর্ট দেখে নিলেন। তারপর বললেন, কোনো সমস্যা তো দেখছি না। ডাক্তার বললেন, আপনার স্বামীর কিছু টেস্ট দিয়ে দিচ্ছি, রিপোর্টগুলো করে আমাকে দেখাবেন। আমার স্বামী খুব ব্যস্ত মানুষ, কিন্তু আমার প্রতি খুব যত্নবান। আমাকে সঙ্গে নিয়ে ওর সমস্ত রিপোর্ট করালো। তারপর আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু সমস্তটা ভালো করে দেখে বললেন, না, কোনো সমস্যা নয়। এরপর ডাক্তারবাবু একটু চিন্তা করে বললেন, এর আগে কোনো সন্তান নষ্ট হয়েছে? আমরা বললাম, না ডাক্তারবাবু, এমনটা হয়নি। উনি কি চিন্তা করে আবার কতগুলো টেস্ট করাতে দিল আমার? আমরা বাড়ি ফিরলাম। পরের দিন আমার সমস্ত রিপোর্টগুলো করাতে শহরের একটি ভালো প্যাথলজিতে গেলাম। ২ দিন পরে সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট মিলিয়ে দেখে বললেন, না, সম্ভব নয়। আমার স্বামী বলল, কি সম্ভব নয় ডাক্তারবাবু? আপনার স্ত্রী কোনো দিন মা হতে পারবেন না। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। কেবল চোখ দিয়ে জল ঝরতে লাগল। আমার স্বামী বলল, ডাক্তারবাবু, অন্য কোনো উপায়ে সম্ভব নয়। তখন ডাক্তারবাবু গম্ভীরভাবে বলল, সন্তান ধারণের জায়গাটা এত ছোট যে কারণে বাচ্চা আসছে না। তাহলে উপায় কি ডাক্তারবাবু? আমরা কি সারা জীবন সন্তানহীন হয়ে থাকব? কোনো উপায় নেই।
ডাক্তারবাবু চিন্তা করে বললেন, হ্যাঁ, একটা উপায় আছে। খুব কঠিন কাজ। নিঃসন্তান থাকার চেয়ে যে কোনো কঠিন কাজ করতে রাজি। ডাক্তারবাবু বললেন, গর্ভ ভাড়া নিতে হবে। মানে বুঝলাম না ডাক্তারবাবু। আপনাদেরই সন্তান হবে, কিন্তু সেটা হবে অন্যের গর্ভে। পারবেন অ্যারেঞ্জ করতে? আমার স্বামী বলল, আমরা চেষ্টা করব। রাস্তা দিয়ে যেতে যেতে আমার স্বামী বলল, তুমি চিন্তা করো না বিনিতা, একটা ব্যবস্থা ঠিক হবে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমার স্বামী বলল, বিনিতা, এই কথা যেন আমার মা বাবা জানতে না পারে। যা হবে আমাদের দুজনের মধ্যে থাকবে। কিন্তু দৃষ্টি আছে জানি না। তবে অজানা আশঙ্কায় আমি দিন দিন শেষ হয়ে যেতে লাগলাম। একদিন আমার মা আমাদের বাড়িতে এল। বলল, ডাক্তার দেখানোর পর কি হলো কিছু বলি না যে? আমি বললাম, কিছু হবে না। মা, মানে সব হবে? কি বলছে ডাক্তার? আমাকে বল। আমি বললাম, আমি কখনো মা হতে পারব না। মা সমস্ত বিষয়টা শুনে চুপ করে রইল। বলল, একটা উপায় আছে। কি উপায় মা? তোর মাসি রাজি হবে। উত্তরে মা বলল, হ্যাঁ হবে, ও আমাকে না করতে পারবে না। আমি স্বামীকে বললাম, একটু মায়ের কাছে যাব। আমার স্বামী বলল, যাও। মায়ের কাছে এসে মাসিকে ডেকে সমস্তটা বললাম। দেখলাম মাসি কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমি বললাম, মাসি তোমার মেয়ের জন্য এটা করতে পারবে না। মাসি বলল, তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমিও কোনো দিন মা হতে পারব না। সেই অবস্থা এখন আর নেই। তাহলে বল, কিভাবে তো সন্তান জন্ম দেব? একটা আশা ভরসা ছিল, তাও চলে গেল। আমার মা বলল, দেখি কাউকে চেষ্টা করে যত টাকা লাগে দিব, কিন্তু আমার মেয়ের সন্তান চাই। ওদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে চাপ দিতে লাগল দ্বিতীয় বিয়ে করার জন্য। আমার স্বামী কিছুতেই রাজি হল না। সে তার মাকে বলল, সারা জীবন নিঃসন্তান থাকতে হলে থাকব, কিন্তু দ্বিতীয় বিয়ে করব না। আমার শাশুড়ি বলল, আমার বংশ রক্ষা করতে হবে, আমার সন্তান চাই, এই আমি বলে রাখব। আমি 1 সপ্তাহ হয়ে গেলেও স্বামী ঘরে যায়নি। তখন আমার স্বামী চলে এল। বলল, চলো বিনিতা। আমি বললাম, আমি আর যাব না। আমার স্বামী বলল, তুমি না থাকলে আমি কিভাবে বাঁচব? চলো আমার সঙ্গে চলো, যাই হোক দুজনে এভাবেই বাঁচব। আমি বললাম, তুমি আজ এখানে থেকে যাও। মা বলল, হ্যাঁ বাবা, তুমি অনেক দিন হলো আমাদের এখানে আসনি, আজকে থেকে যাও বাবা। রাতে মাকে কেমন খুশি খুশি লাগছিল। হঠাৎ আমাদের ঘরে ঢুকল, বলল, আমি ঠিক করেছি তো সন্তানের জন্ম দিব। আমি বললাম, কি বলছো মা? হ্যাঁ, আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এসেছি, আমি তোদের সন্তান ধারণ করব। আমি বললাম, আমার শ্বশুর শাশুড়ি যেন না জানে। আমার স্বামী বলল, না না, এই বয়সে মায়ের কিছু হয়ে গেলে আমি অন্য ব্যবস্থা করছি। কিন্তু অন্য ব্যবস্থা হয়ে উঠল না। ওদিকে আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, তাড়াতাড়ি চলে আয় বাড়িতে, তো দ্বিতীয় বিয়ের বন্দোবস্ত করছি। আমার স্বামী বলল, মা, ওদেরকে না বলে দাও তোমার বৌমা মা হতে চলেছে। আমার শাশুড়ি শুনে খুশি হয়ে বলল, খুব ভালো খবর বাবা, আমি খুব খুশি হয়েছি। আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, কেন এত বড় মিথ্যে কথা বললে? এছাড়া কোনো উপায় ছিল না বিনিতা। বলল আমার স্বামী, কিন্তু আমি সন্তান কোথায় পাব? দত্তক নেব আমার স্বামী বলল। আমি বললাম, দত্তক নিলে তো সেটা আমাদের সন্তান হবে না, পরে সব জানাজানি হয়ে যাবে, তখন বিপদের শেষ থাকবে না। কি করব ভেবে পাচ্ছিলাম না। মা বলল, আমি একটা বন্দোবস্ত করেছি, আমি যা বলবো ওরা সেটা মেনে নিবি। কি করবে মা? এখনো পর্যন্ত কেউ করেনি। আমি ভাবলাম মা আবার কি না কি করে বসবে। বললাম, থাক, তোমাকে কিছু করতে হবে না। কিন্তু মা শুনল না। ওই দিন সারাদিন ধরে বৃষ্টি চলছিল। আমার স্বামী কাজ থেকে ফিরেছে। রাতে খাওয়া দাওয়ার পর শুতে যাব। মা বলল, আজকে তো স্বামীর ঘরে তুই থাকবি না। প্রিয় বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার মা বলল, হ্যাঁ আমি জানি আমি পাপ করেছি, তবে তা আমার মেয়ের সুখের জন্য, আমার মেয়ের সংসার বাঁচানোর জন্য। আমি বললাম, কি বলছো মা?
মা বলল, আর কথা বাড়াবি না। আমি যা বলছি তাই শোন। আমাকে তোর স্বামীর ঘরে দিয়ে আয়। কিন্তু মা, যদি আমার স্বামী জানতে পারে? না, সে জানতে পারবে না। এরপর অনিচ্ছা সত্ত্বেও আমার মাকে আমার স্বামীর ঘরে দিয়ে আসলাম। তারপর যা প্রয়োজন, যা কিছু করার সব ঠিকঠাক করল। মা 1 মাস না যেতেই মা গর্ভবতী হল। আমিও নকল গর্ভবতী সাজলাম। সেটা কেবলমাত্র আমার মা জানত। আমার স্বামী এরপর নিজের বাড়ি চলে গিয়েছিল, কিন্তু সব সময় খোঁজ রাখত। সঠিক সময়েই আমার মা এক পুত্র সন্তান জন্ম দিল। আমার স্বামী আমাদের ছলচাতুরি কিছুই বুঝতে পারল না। শুধু এটুকু জেনেই ছিল আমি গর্ভবতী। মায়ের সন্তান যখন নিজের মনে করে ঘরে নিয়ে উঠলাম, তখন আমাদের শাশুড়ি খুব খুশি হয়েছিল। শুধু আসল খবরটা কেউ জানল না।